আমি তোমাদের বন্ধু রিয়া চলে এসেছি সিকিম পর্বের অন্তিম পার্ট নিয়ে। আশা করি সিকিমের প্রত্যেকটি পার্ট তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। ইউটিউব বলছে তোমরা আমাদের ভিডিও দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছ। কেন করছো? একটু সাবস্ক্রাইব করে দাও না। তোমরা সাবস্ক্রাইব না করলে আমরা তো মনোবল পাবো না এগিয়ে যাওয়ার। তাই পাশে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো, বেল বাটন প্রেস করো পরবর্তী ভ্লগে নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, কিন্তু লাগে অনেকটা ভালোবাসা, আর তোমাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য। তাহলে চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভ্লগ। এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। আমরা ঘুরতে চলে এসেছিলাম ইস্ট সিকিমে। সেই মুহূর্ত ভাগ করে নিচ্ছি আমরা তোমাদের সাথে, আর অনেক ভালোবাসা পেয়ে তোমাদের থেকে আমরা তো ধন্য। দেখতে দেখতেই চলে এলো শেষের মুহূর্ত। বাড়ি ফেরার ঘন্টা বাজতে শুরু করলো। আমরা 2 রাত 3 দিনের সফরে গিয়েছিলাম ইস্ট সিকিমে। প্রত্যেকটা মুহূর্ত তো অবশ্যই ভাগ করে নিয়েছি তোমাদের সাথে, আর পেয়েছি অনেক ভালোবাসা। আজ শেষের দিন, ফিরে যাব নিজেদের আস্তানায়। কিন্তু শুধুই কি ফিরে যাব? তার আগে ঘুরে নেব আরও কিছু সুন্দর সুন্দর জায়গা, আর সেই মুহূর্তগুলো অবশ্যই ভাগ করে নেব আমরা তোমাদের সাথে। যে কোনো সুন্দর মুহূর্ত খুব তাড়াতাড়ি যেন শেষ হয়ে যায়, সেই জন্য আমাদের সিকিম ভ্রমণও প্রায় শেষের পথে। আজ আমরা চলেছি রা বাংলার উদ্দেশ্যে। শুনেছি খুব সুন্দর জায়গা, আগে কোনোদিনও রা বাংলা আমাদের যাওয়া হয়নি, এইবারই প্রথম। রা বাংলা যাবার পথে এই জায়গাটিকে দেখে গাটা শিরশির করে উঠল। এই ব্রিজটি ধস নেমে ধ্বংস হয়ে গিয়েছিল, আবার নতুন করে তৈরি করা হচ্ছে এই ব্রিজটি। নতুন করে যোগাযোগ স্থাপন করা হচ্ছে গ্যাংটক আর রা বাংলার মধ্যে। কি অসাধারণ আর কি দুঃখদায়ক এই পাহাড়ি জীবন। প্রতি মুহূর্তেই ভয় কাজ করে একটা। যেমন প্রকৃতি সুন্দরভাবে আমাদের কাছে টেনে নেয় পাহাড়ে, তেমনি প্রকৃতি ক্রুদ্ধ হলে নেমে আসে মানুষের জীবনে সর্বনাশ। সেই সর্বনাশেরই একটি দৃশ্যপট দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা। ইস্ট সিকিমের যেসব জায়গা আমরা ঘুরে এলাম সেখানকার রাস্তা কিন্তু ছিল একদম ঝকঝকে তকতকে, কিন্তু রা বাংলা যাবার পথটি হয়ে উঠেছে ভীষণভাবেই ভয়ানক। সেই দৃশ্যপট রইল তোমাদের সামনে। চারপাশে ভাঙা চোরা অবস্থা, আর তার মধ্যে জমে রয়েছে কাদা। গাড়ি চালাতে হচ্ছে খুব স্লো মোশনে। আবার যেখানে যেখানে কিনা রয়েছে একদম চকচকে পাট ভাঙা রাস্তা, সেখানে গাড়ি চলছে মনের আনন্দে। আশপাশে হঠাৎ করেই যেন প্রকৃতি মাঝে মাঝেই রূপ বদল করছে। আলো ছায়ার খেলা খেলে চলেছে সর্বদা আমাদের সাথে। আমরা নামচি যাওয়ার পথে দাঁড়িয়ে পড়েছি হোটেল দৃসানাতে সকালের টিফিনটা করে নেওয়ার জন্য। আর হোটেলটা কিন্তু খুব সুন্দর, তার উপরে নিট অ্যান্ড ক্লিন, মানে রেস্টুরেন্ট কাম হোটেল। তো এখানে থাকাও চায়, কিন্তু চলো তোমাদের ডাইনিং এরিয়াটা দেখিয়ে নিই। আর আজকে কিন্তু এখানে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নেব। দেখেছো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে তো খাওয়া দাওয়ার মজাটাই আসে না। ওয়াশরুমও অ্যাভেলেবেল আছে, আর এখানে রয়েছে সোফা সেট, আর এখানে আমাদের ছোট ব্লগার ঘুরে বেড়াচ্ছে। আর এখানে কিন্তু অনেক সময় ক্যারাওকে গানও হয়, হয়তো বিকালে হয় সেটা,
সেই স্পেসটাও রয়েছে। একটা অসাধারণ হোটেলের ভিউটা শেয়ার করলাম তোমাদের সাথে। চলে এসেছে আমাদের সকালের ব্রেকফাস্ট, রুটি আর সবজি। যতটা হালকা খাওয়া যায় ততটাই বেটার সকাল সকাল। গ্যাংটক থেকে রাবাংলার দূরত্ব কিন্তু বেশ অনেকটাই, প্রায় ৬২ কিলোমিটার। সময় লাগে ২ ঘন্টা ১৫-২০ মিনিটের মতো, কিন্তু মাঝে মাঝেই ধসে রাস্তা প্রায় ভেঙে গেছে, তাই গাড়ি খুব জোরে কিন্তু চালানো যাচ্ছে না। ধীরে সুস্থে এগিয়ে চলেছি আমরা রাবাংলার উদ্দেশ্যে। আমরা গ্যাংটক থেকে বেরিয়ে পড়েছিলাম বেশ সকালে। সেই মুহূর্ত তোমাদের সাথে অবশ্যই ভাগ করে নিয়েছি, কিন্তু অত সকালে আমরা রওনা দেওয়ার দরুন আমাদের ব্রেকফাস্টটা কিন্তু করে ওঠা হয়নি, তাই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম হোটেল তৃষ্ণাতে। এটি হোটেল কাম রেস্টুরেন্ট। অসাধারণ লাগলো আমাদের এই জায়গাটায় এসে, কারণ হোটেলটা ছিল নিট অ্যান্ড ক্লিন আর খাবারের টেস্টও ছিল বেশ ভালো, তার উপর পকেট ফ্রেন্ডলিও। আমার কিন্তু রাবাংলায় আসার ইচ্ছা বেশ অনেক দিন ধরে, যবে থেকে মিতিন মাসির গল্পে রাবাংলার একটি প্রেক্ষাপট আর পুঙ্খানুপুঙ্খ ডিটেলস পেয়েছিলাম তবে থেকেই। আরে মিতিন মাসিকে চেনো না? কি আনন্দমেলার ভক্ত তোমরা! আমাদের ছোটবেলায় আনন্দমেলাতে সুচিত্রা ভট্টাচার্যের রচিত মিতিন মাসি সিরিজ অবশ্যই সবার মন কেড়ে নিত। আমার তো বিশেষ করে গোগ্রাসে গিলতাম মিতিন মাসির সেই রহস্য মাখা গল্পগুলো। তিনি তার বঞ্ঝিকে নিয়ে নানান দিকে ঘুরে বেড়াতেন, কখনো পাহাড়, কখনো বা সমুদ্র, বা কখনো বা খোদ কলকাতায় নানান রহস্য সমাধান করে এসেছেন আমাদের মিতিন মাসি। সেরকমই রহস্যের টানে একবার চলে এসেছিলেন রাবাংলাতে। মিতিন মাসির সেই গল্পে রাবাংলার যে সৌন্দর্যের বিবরণ আমি পেয়েছিলাম, সেই তখন থেকেই রাবাংলা ঘুরতে আসার ইচ্ছা ছিল প্রবলভাবে, আর সেটা এতদিনে সফল হতে চলেছে। আমরা চলে এসেছি রাবাংলাতে, আর আমাদের প্রথম ডেস্টিনেশন হলো তথাগত টাসেল অথবা বুদ্ধা পার্ক। শুনেছি জায়গাটা নাকি অসাধারণ সুন্দর, আর সেখানে যে বুদ্ধ মূর্তিটি রয়েছে তার রূপের বর্ণনা কি আর করব, চক্ষু সার্থক হয়ে যায় বুদ্ধদেবের দর্শন পাওয়ার পর। চলো এসেই গেলাম প্রায় আমাদের প্রথম ডেস্টিনেশনের কাছাকাছি। ঘুরে দেখে নেব তথাগত টাসেল। এই পার্কটিতে শাক্যমুনি বুদ্ধের সবচেয়ে সুন্দর মূর্তিটি রয়েছে, যা রাবাংলার দক্ষিণ পশ্চিম সিকিমের সমস্ত দিক থেকে এবং পশ্চিম সিকিমের কয়েকটি অঞ্চল থেকে বুদ্ধদেবের এই মূর্তিটি দেখা যায় স্ফটিকের মতো। দেখতে দেখতেই চলে এলাম বুদ্ধা পার্কের সামনে। আমাদের এখানেই গাড়ি থেকে নেমে পড়তে হবে, আর সামনেই দেখা যাচ্ছে পার্কিং লট। আমাদের গাড়ি এখানেই পার্ক করে আমরা চলে যাব পার্কের সৌন্দর্য উপভোগ করে নিতে। দেখতে দেখতে তো আমাদের ঘোরাঘুরির দিনটা প্রায় শেষ হয়ে এলো। আমরা আজকে চলে এসেছি কোথায়? অবভিয়াসলি রাবাংলাতে। ঘুরে দেখে নেব রাবাংলার প্রতিটি মুহূর্ত, আর তোমাদের সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করে নেব। আপাতত আমরা দাঁড়িয়ে আছি তথাগত টাসেলের সামনে। চলো ভেতরটা দেখা দেখবো নিজেরা, আর ঘুরে তোমাদের সাথেও শেয়ার করব প্রত্যেকটা মুহূর্ত। আমরা চলে এসেছি ভিতরে, আর এখানের সকালের টাইমিং হলো 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে, আর পার পারসন পড়ে 80 টাকা করে, বাচ্চাদের জন্য 20 টাকা। এখানে শাক্যমুনি বুদ্ধার মূর্তিটি ছাড়াও রয়েছে স্লিপিং বুদ্ধার একটি মূর্তি, আর আশেপাশের সৌন্দর্য
সেটা হলো অসাধারণ, জাস্ট চোখ ফেরাতে পারছিলাম না। আর এখানে চলছে এই মুহূর্তে প্রচণ্ড হাওয়া, সত্যি একটা মনোরম পরিবেশে দাঁড়িয়ে আছি আমরা। যতটা সৌন্দর্য আশা করেছিলাম তার থেকেও দ্বিগুণ সৌন্দর্য উপভোগ করলাম এখানে এসে। আর শাক্যমণি বুদ্ধার রূপ, সেটা তো এক কথায় অনবদ্য অসাধারণ। সত্যি চোখ ফিরাতে পারছিলাম না, মনে হচ্ছিল এখানেই থেকে যাই আজীবন। এই বুদ্ধা পার্কের সৌন্দর্য সত্যিই দারুণ। তার উপরে এখানে যেমন সুন্দর মানে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, তার সাথে কিন্তু নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কিন্তু ড্রেসও ভাড়া পাওয়া যায়, পার পারসন 100। তো তোমরা এখানে কিন্তু নানা রকম পোশাকে নিজেদেরকে সাজিয়ে তুলে অবশ্যই ছবি তুলে নিতে পারো। তার সাথে কিন্তু এখানে ছোট ছোট শপও রয়েছে, তোমরা কেনাকাটিও করে নিতে পারো। আর ওয়াশরুমও কিন্তু অ্যাভেলেবেল আছে। এখানে রয়েছে স্লিপিং বুদ্ধার একটি মূর্তি। চলো চারপাশটা ঘুরে দেখিনি, কি অসাধারণ না? আর তার সাথে চলছে প্রচণ্ড জোরে হাওয়া। বলেছিলাম এখানে প্রচুর কিন্তু কেনাকাটার জায়গা রয়েছে, দেখো। আর খাওয়ার জায়গাও কিন্তু আমি দেখতে পাচ্ছি, মমস কিচেন। ওয়াও, আমার তো মনে হচ্ছে এটা এভির কিচেন। যারা কথা দেখো সিরিয়ালটা, তারা তো এভিকে চেনই। কত সুন্দর করে সাজানো দেখো, আর কত সুন্দর করে মেনটেন করেছে এরা সব কিছু, সত্যি অসাধারণ। পাশাপাশি অর্গানিক স্টলও আছে, শপিং স্টলও আছে, অনেক কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা যারা রাবাংলা ঘুরতে আসবে তাদের জন্য রইল এই ম্যাপটি। কোথায় কি রয়েছে আর কিভাবে তোমরা যেতে পারো, কি কি দেখার আছে, সব কিন্তু এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। তোমরা এই জায়গাটা পজ করে অবশ্যই দেখে নিতে পারো। বুদ্ধা পার্কের মেন আকর্ষণ যেটা, সেই বুদ্ধ মূর্তি, সেইখানটায় আমরা এখন যাব। আর সেখানে কিন্তু প্রচুর সিঁড়ি ভেঙে উঠতে হয়। ধীরে ধীরে আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি, চলো দেখা যাক। এখানে কিন্তু তোমরা কার ভাড়া করেও ঘুরতে পারো, ওরকম কারগুলো। আর ওতে পড়ে হচ্ছে 300 টাকা করে, চার্জ 300 টাকা। আমরা হেঁটেই ঘুরছি চারপাশটা, কারণ প্রচুর বড় এরিয়া নিয়ে তো জায়গাটা রয়েছে। এই জন্য অনেকে কিন্তু ঘুরে দেখার জন্য আশপাশটা ওই কারগুলোকেও ভাড়া করে। পার্কটির সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে রয়েছে সুন্দর সুন্দর ফুল গাছ, তার সাথে রয়েছে একটি ঝর্ণা এবং একটি গ্যালারি। আমাদের কিন্তু অসাধারণ লাগছে আশপাশটা ঘুরে দেখতে। বুদ্ধ পার্কের মেন আকর্ষণের কাছে আমরা যাচ্ছি। আর এখানে রয়েছে কিন্তু প্রচুর সিঁড়ি। সিঁড়িকে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ সিঁড়িগুলির স্টেপ কিন্তু খুবই নিচু নিচু রয়েছে, তাই উঠতে কোনো অসুবিধা হবে না। আর ওই যে তোমাদের বন্ধু সঞ্জীব আগেই পৌঁছে গেছে মেন ডেস্টিনেশনে, চলো আমরাও সেখানে পৌঁছে যাই। আমরা অলরেডি চলে এসেছি বুদ্ধা পার্কের মেন আকর্ষণের সামনে। আর এখানে রয়েছে কিন্তু ছোট ছোট পন্ড, এগুলো হচ্ছে উইশিং পন্ড। এর মধ্যে তোমরা কয়েন দিয়ে নিজের মনের কামনা বলে নিতে পারো। ভগবান যদি চায় অবশ্যই তোমাদের মনোকামনা পূর্ণ হবে। আমরা এই মনেস্ট্রিটা ঘুরে এলাম। মনেস্ট্রিটা সত্যি খুব সুন্দর, তার উপরে নিট অ্যান্ড ক্লিন। আর এখানে কিন্তু জাতকের গল্পটা খুব সুন্দর করে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। অবশ্যই কিন্তু যারা আসবে এখানে ভেতরটা ঘুরে যেও। আর ভেতরে ক্যামেরা করা বা ছবি তোলা একদমই বন্ধ, তাই আমরা কিন্তু ভেতরে কোনো আইন কানুন উল্লঙ্ঘন করিনি, ছবি বা ভিডিও কিছুই করিনি।
2006 সালে এই বৌদ্ধ পার্কটির নির্মাণ শুরু করা হয় আর 2013 সালে এই পার্কটির কাজ অর্থাৎ নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। এই পার্কের প্রধান আকর্ষণ হলো বৌদ্ধ মূর্তিটি। এই মূর্তিটির উচ্চতা হলো প্রায় 130 ফুট অর্থাৎ 40 মিটার। 2013 সালের 25শে মার্চ 14তম দালাই লামা এই মূর্তিটির প্রতিষ্ঠা করেন। গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে বুদ্ধদেবের এই মূর্তিটি নির্মিত হয়েছিল। দেখতে দেখতে বুদ্ধা পার্ক ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, কারণ সময় খুব কম, দেখার বাকি এখনো অনেক কিছু। এরপরে আমরা যে মনেস্ট্রিটি দেখতে যাচ্ছি সেটা কিন্তু গুরু পদ্মসম্ভব মনেস্ট্রি নামেও পরিচিত। আমরা পৌঁছে গিয়েছি সেই জায়গায়, ঘুরে দেখব আশপাশটা, আর সেই মুহূর্ত থাকবে তোমাদের জন্য। আমরা চলে এসেছি আরেকটি বৌদ্ধ মন্দির এক্সপ্লোর করে নিতে। এর নাম হলো সামড্রাপসে। চলো ভেতরে যাই। আর এখানে কিন্তু পার হেড 50 টাকা করে এন্ট্রি ফি লাগবে। 50 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম সামড্রাপসে মনেস্ট্রির ভিতরে। নামচি শহরের একটি অতি সুন্দর মনেস্ট্রি হলো এই সামড্রাপসে। চলো ঘুরে দেখে নি আশপাশটা। এখানে অবস্থিত আছেন গুরু পদ্মসম্ভব। এখানে ওনার যে মূর্তিটা আমরা দেখতে পাই সেটি 135 ফুট উঁচু। কথিত আছে এখানে নাকি মানুষের মনের ইচ্ছে পূরণ হয়। মনেস্ট্রিটা কিন্তু খুবই সুন্দর, আর ওপরে যার মূর্তি দেখছেন তিনি হলেন গুরু পদ্মসম্ভব। চলুন ভেতরটা ঘুরে দেখে আসি। প্রত্যেকটা ধাপ কিন্তু এখানে খুবই ছোট ছোট, তাই উঠে আসতে কোনো অসুবিধা হবে না। আমার কিন্তু এই বুদ্ধ টেম্পলগুলো অসাধারণ লাগে। একে তো আশপাশে পাহাড়ের একটা অসাধারণ সৌন্দর্য তোমরা পেয়ে যাবে, তার উপরে অসাধারণ কারুকার্যে ঘেরা থাকে এই টেম্পলগুলো, আর তার উপরে নিট অ্যান্ড ক্লিন, যেগুলো কি না আমাদের অনেক টেম্পলেই পাই না। এখানে কিন্তু এক একটা স্তূপ রয়েছে, যেমন এটা হলো লোটাস ব্লসম স্তূপ, ওটা হলো সুতপা অফ এনলাইটমেন্ট, দ্য সুতপা অফ টার্নিং দ্য হুইল অফ ধর্মা, আর দ্য গ্রেট ম্যাজিক্যাল স্তূপা মিরাকল, আচ্ছা সরি, মিরাকল স্তূপা। হঠাৎ করেই মনেস্ট্রিতে চোখে পড়ে গেল টিবেটিয়ান পেয়ার হুইল, আর এইটা দেখলে অবশ্যই এটাকে ঘুরিয়ে নিতে হয় আর নিজের মনের কামনাটাও বলে নিতে হয়। এখানে হঠাৎ করেই শুরু হয়ে গেল আঙ্কেল আর আমাদের খুদে সদস্যর মধ্যে দুষ্টামি। এখানে বেশ উঁচু একটা সিঁড়ি রয়েছে, যার মাধ্যমে আমরা পৌঁছে যাব আরও উপরটার দিকে। চলো উপরের দিকে কি আছে সেটা দেখে আসি। এই ওপরের জায়গাটা হলো অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট। কি অসাধারণ ভিউ যে এখান থেকে পেলাম সেটা কথায় বলে আমরা প্রকাশ করতে পারবো না, শুধু মুহূর্তগুলো ভাগ করে নিলাম তোমাদের সাথে। এমনিতেই এই মনেস্ট্রিটা
সত্যি অসাধারণ। আর এখানে বিরাজমান এক অসাধারণ নিশ্ছিদ্র শান্তি। এই মনেস্ট্রিটি টেডং পাহাড়ের নিচে অবস্থিত। সামদ্রুপসে পাহাড়ের দৃশ্য সত্যি উপভোগ করার মতো। এখান থেকে নামচি শহর, দার্জিলিং, কালিম্পং, কাঞ্চনজঙ্ঘা এবং নেপালের কিছুটা অংশ দেখতে পাওয়া যায়। তার সঙ্গে যোগ হয় গুরু পদ্মসম্ভবের এই মূর্তিটি। অসাধারণ। এখানকার যে সৌন্দর্য আমরা দেখতে পেলাম তা মনে থেকে যাবে আজীবন। আর এখানকার সুন্দর পরিবেশ সত্যি অসাধারণ। তোমরা যদি এখানে না আসো তাহলে কিন্তু মিস করতে চলেছ অসাধারণ একটি মনেস্ট্রি। তাই যারা অবশ্যই রাব বাংলায় আসবে এখানে থেকে ঘুরে যেতে ভুলো না। আমরা এখানে এসে যে অনৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে নিয়েছি সেটা কিন্তু কথায় বোঝানো সম্ভব না। আশপাশটা ঘুরে দেখতে দেখতে মন ভরে যাচ্ছিল। তার উপরে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের খেলাধুলা দেখতে তো আরোই ভালো লাগছিল। কিন্তু সময় বেশি নেই, এখনো ঘুরে দেখার বাকি অনেক কিছু। তাই চলে এলাম আমাদের পার্কিং লটে। এইবার চলে যাব নেক্সট ডেস্টিনেশনে। কিন্তু তার আগে চোখে পড়ে গেল একটি রোপওয়ে পথ, যেটা কিনা আপাতত বাদরদের খেলার জায়গায় পরিণত হয়েছে। আমাদের এইবারে চলে যেতে হবে নেক্সট ডেস্টিনেশনে। তাই বেশি সময় নষ্ট না করে রওনা দিয়ে দিলাম পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। যদিও কথায় আছে ঘুরতে বেরিয়ে সময়ের হিসাব রাখতে নেই, কিন্তু পেট বাবাজি জানান দিল দুপুর 2টো বেজে গেছে, তাই লাঞ্চটা সেরে নেওয়া দরকার। ড্রাইভারজিকে বললাম একটা ভালো রেস্টুরেন্ট দেখে দাঁড় করাতে। তার আগেই চোখে পড়ে গেল বাইচুং ভুটিয়া স্টেডিয়াম। শুধু ঘুরে নিলে কি হবে, পেট বাবাজির দিকেও তো খেয়াল রাখতে হবে। তাই নামচি যাওয়ার পথেই আমরা দাঁড়িয়ে পড়েছি দুপুরের লাঞ্চ করে নিতে। আজকের লাঞ্চ করে নেব হোটেল গ্রিনে। চলো দেখে নিই ভেতরটা, আর কি খেলাম সেটাও শেয়ার করব। দুপুরের লাঞ্চটা আমরা সেরে নিয়েছিলাম হোটেল গ্রিন পার্ক থেকে। বেশ বেলা হয়ে গেছে আর আমাদের যেতে হবে নেক্সট ডেস্টিনেশনে। তাই অর্ডারটা দিয়ে দিয়েছিলাম, মানে খাবার অর্ডারটা দিয়ে দিয়েছিলাম খুব ঝটপট করে। হোটেলটা ছিল নিট অ্যান্ড ক্লিন আর অ্যাম্বিয়েন্সটাও ছিল বেশ ভালো। রান্নাগুলো করেছিল একদম জমিয়ে। মনোজদা আর বৌদি নিয়ে নিয়েছিল ভেজ থালি উইথ অমলেট, আর আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম মিক্সড নুডলস। মিক্সড নুডলের টেস্টটা ছিল কিন্তু অসাধারণ, আর খিদের মুখে ঝটপট কিন্তু থালা হয়ে গেছে একদম সাফাচট। তারপরেই আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সেটি হলো নামচি চারধাম। হ্যাঁ, নামচি চারধাম, যেইটা কিনা একদম নামচির একটি আকর্ষণীয় জায়গা। চলো ঘুরে দেখে নিই আশপাশটা। আমরা চলে এসেছি পার্কিং লটের সামনে, আর দৃশ্যমান হয়ে উঠেছেন বাবা ভোলেনাথ। জয় বাবা ভোলেনাথ বলে চলুন এগিয়ে যাওয়া যাক, আর প্রত্যেকটা মুহূর্ত রাখবো তোমাদের সামনে। তাই ভ্লগটা স্কিপ না করে দেখতে থাকো, থাকবে প্রচুর ইনফরমেশন। চলে এসেছি নামচির সব থেকে আকর্ষণীয় স্থানে, যেটি হলো নামচির চারধাম। ঘুরে দেখে নেব, আর সেই মুহূর্ত থাকবে তোমাদের জন্য। আর একদম কিন্তু ভ্লগটা স্কিপ করো না। নামচি চারধামের এন্ট্রি ফি হলো পার পারসন 50 টাকা, আর 10 বছরের নিচে বাচ্চাদের ফ্রি। এখানে চারধামের একটি ডেসক্রিপশন দেওয়া রয়েছে। দুপুর 12টা থেকে 12:30 অবধি কিন্তু এই জায়গাটি বন্ধ থাকে, তাই ওই সময় এলে একটু ওয়েট করে যেতে হবে তোমাদের। আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি চারধামে।
তো চলো ঘুরে দেখবো। আর এখানটা কিন্তু প্রত্যেকটি ধামের রেপ্লিকা ছিল। চলো ভেতরটা ঘুরে দেখে নিই। এখানে কিন্তু জুতোটা তোমাদের রেখে যেতে হবে, আর এর জন্য কোনো চার্জ লাগে না। এখানে দেওয়া রয়েছে এই চারধামের একটি ম্যাপ। কটি জ্যোতির্লিঙ্গ এবং কি কি অ্যাট্রাকশন আছে সবই দেওয়া রয়েছে এখানে। আমরা এখন দাঁড়িয়ে আছি কেদারেশ্বরা জ্যোতির্লিঙ্গের সামনে। চলো দেখে নিই মন্দিরটা। দর্শন করে নিলাম বাবা কেদারেশ্বরার, কিন্তু ভিতরে ঢুকে দেখলাম সবাই এখানে কিন্তু বাবার মাথায় জল দিচ্ছেন, আবার অনেকে পুজোও করে নিচ্ছেন। কিন্তু যেহেতু দুপুরের লাঞ্চ আমাদের হয়ে গেছে, আমরা আর বাবার মাথায় জল ঢালিনি, কিন্তু আমাদের ছোট্ট ব্লগার সেই কাজটি সেরে নিয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি বদ্রীনাথ ধামের সামনে। চলো ভেতরটা ঘুরে দেখে নিই। বদ্রীনাথে বাবার দর্শনে কবে যাব সেটা তো বলতে পারি না, কিন্তু এখানে এসে বাবা বদ্রীনাথের দর্শন করে মনটা ভরে গেল। ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, আমরা তাই ভিতরের ছবি দেখাতে পারলাম না। আমরা এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ ধামের সামনে। চলো দেখে নিই ভিতরটা। বাঙালি হয়ে পুরীতে কে না গেছে, আর কেই না দর্শন করে নিয়েছে বাবা জগন্নাথ দেবের। কিন্তু অনেক বছর হয়ে গেল আমাদের যাওয়া হয়নি পুরীতে। অনেক দিন পরে বাবা জগন্নাথের দর্শন পেয়ে মনটা ভরে গেল। আর আশপাশের সৌন্দর্য, সেটা তো ছিল অসাধারণ। আমরা এখন দাঁড়িয়ে আছি কিরাতেশ্বরের মন্দিরের সামনে। চলো ঘুরে দেখে নিই ভিতরটা, তাই তো? বিশ্বাস করা হয় যে এই স্থানে একবার ভ্রমণ করলেই সব পাপ ধুয়ে ফেলা সম্ভব হয়। ভগবান শিবের 108 ফুট উঁচু মূর্তি রয়েছে এখানে। তার সাথে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের একটি কোমরবন্ধ। আমরা এখন দাঁড়িয়ে আছি রামেশ্বরম ধামের সামনে। চলো ভেতরটা ঘুরে দেখে আসি। আমরা ঘুরে দেখে নিলাম রামেশ্বরম ধাম। ভেতরটা ঘুরে এসছি, আর সেই মুহূর্ত কিন্তু অলরেডি শেয়ার করে নিয়েছি তোমাদের সাথে। আমরা দাঁড়িয়ে আছি দ্বারকা ধামের সামনে। চলো এক্সপ্লোর করে নিই ভিতরটা। আমরা এখন দাঁড়িয়ে আছি ঘুষ্মেশ্বরা জ্যোতির্লিঙ্গের সামনে। চলো এক্সপ্লোর করে নিই ভিতরটা। আমরা এখন দাঁড়িয়ে আছি সোমনাথ জ্যোতির্লিঙ্গের সামনে। চলো ভেতরে দর্শন করে আসি বাবার। এখন দাঁড়িয়ে আছি দ্বারকা মাই টেম্পলের সামনে।
আমরা এখন দাঁড়িয়ে আছি সাই টেম্পলের সামনে, চলো ভেতরটা ঘুরে আসি। আমরা এখন দাঁড়িয়ে আছি মল্লিকার্জুনা জ্যোতির্লিঙ্গের সামনে, চলো ভেতর দিয়ে ঘুরে আসি। আর এই জ্যোতির্লিঙ্গের কিন্তু একটি স্পেশালিটি আছে, সেটা দেখলেই বুঝতে পারবে। দেখো এখানে সাপটি সম্পূর্ণভাবে রূপোর তৈরি, অসাধারণ লাগছে জ্যোতির্লিঙ্গটি। আমরা দাঁড়িয়ে আছি মহাকাল জ্যোতির্লিঙ্গর সামনে, চলো ভেতরটা দেখিয়ে দিই। আমরা এখন দাঁড়িয়ে আছি ওমকারেশ্বরের টেম্পলের সামনে, দাঁড়িয়ে আছি বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের সামনে, দাঁড়িয়ে আছি ভীম শঙ্করা জ্যোতির্লিঙ্গের সামনে। এখানে কিন্তু বাবা ভোলেনাথের সব রূপই প্রায় বর্তমান। দাঁড়িয়ে আছি সেতুবন্ধা রামেশ্বরামের সামনে। আমরা দাঁড়িয়ে আছি শ্রী নাগেশ্বরা জ্যোতির্লিঙ্গের সামনে। এখন দাঁড়িয়ে আছি বিশ্বেশ্বরা জ্যোতির্লিঙ্গের সামনে। চারপাশে শিব মন্দির দর্শন করতে করতে চলে এসেছি বাবা ভোলেনাথের প্রধান মন্দিরে। চলো ঘুরে দেখে নিই এই মন্দিরটি, আর সেই মুহূর্ত থাকবে তোমাদের জন্য। মন্দিরের ভিতরটি কিন্তু সাজানো খুব সুন্দর করে, আমাদের দেখে তো মন এবং চোখ দুটোই জুড়িয়ে গেছে। বেশ ভালো লাগলো আশপাশটা ঘুরে। তার উপরে এখানে রয়েছে বাবা ভোলেনাথের এবং মা পার্বতীর নানা রকম গল্পগাথা, যেগুলি কিনা ছবির মাধ্যমে খুব সুন্দর করে মানুষের সামনে তুলে ধরা হয়েছে। আমার মনে হচ্ছিল এখানে থেকে যাই বেশ আরো কিছুটা সময়, মন যেন যেতেই চাইছিল না, থাকতে ইচ্ছা হচ্ছিল বেশ খানিকটা সময় আরো এখানে বাবা ভোলেনাথের নানা রূপ দর্শন করে সত্যি মনে হলো জীবনে যতটুকু পাপ করেছি সব থেকেই যেন মুক্তি পেলাম আমরা। বেশ অনেকটা সময় কাটিয়ে নিলাম আমরা এখানে, কিন্তু ওই যে এখনো একটি দেখার জায়গা বাকি রয়ে গেছে, তাই আরো কিছুটা সময় থাকার ইচ্ছে থাকলেও বেশিক্ষণ আর ওয়েট করতে পারলাম না। তার উপরে বাড়িও তো ফিরতে হবে নাকি, সেটা তো কাছে নয়, সেখানে যেতেও লাগবে বেশ খানিকটা টাইম। আর আমাদের ছোট্ট মনশ্রী, যে কিনা সেজে উঠেছে পাহাড়িয়া স্টাইলে আর চলছে ফটোশ্যুট। অসাধারণ কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করলাম আমরা তোমাদের সামনে, আর আশা করি আমাদের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো সাই টেম্পল। আমরা আমাদের ট্রিপের লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছি, সাই টেম্পলে। চলো ঘুরে দেখে নিই ভিতরটা। সাই টেম্পলের বাইরে দেখলাম বসে পড়েছে হরেক ধরনের জিনিসের পসরা, কেনা বেচাও চলছে জমজমাট করে। আর সাই বাবার মন্দিরটা সত্যি খুব সুন্দর করে সাজানো। এখানে প্রবেশ মূল্য কিছু দিতে হয় না, কিন্তু প্রবেশ করতে গেলে নিজের মনের মতো যত সামান্য মূল্য কিন্তু তোমাদের এখানে ডোনেট করতে হবে। এই মন্দিরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রক্ষণাবেক্ষণের জন্য সামান্য কিছু ডোনেশন দেওয়াই যেতে পারে, কি বলো? ভেতরে এসে আমাদের তো চক্ষু চড়ক গাছ, কি অসাধারণ সুন্দর করে সাজানো চারপাশটা, তার উপরে নিট অ্যান্ড ক্লিন। আর সাই বাবার মূর্তি দেখে সত্যি আপ্লুত হয়ে পড়লাম।
আশপাশে রয়েছে সাই বাবার নানান ছবি। সাই বাবাকে কল্পনা করা হয়েছে নানান দেবদেবতার রূপে এবং তার কর্মকাণ্ডের কিছু ছবিও রয়েছে আশপাশে। সেইগুলো দেখতে দেখতে সত্যি মনে এক আলাদাই অনুভূতি অনুভব করছিলাম। মন্দিরের বাইরে রয়েছে আরও একটি ছোট মন্দির, যেখানে বিরাজমান বাবা ভোলেনাথ। বাবা ভোলেনাথের দর্শন করে আজকের এই ট্রিপটা আমরা এখানেই শেষ করছি। আমাদের সিকিমের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।